তো দেখুন আমাদের প্রি এক্লাম্পসিয়া কাকে বলে এটা আমরা ফার্স্ট দেখবো। দেখুন প্রি এক্লাম্পসিয়া হচ্ছে প্রেগনেন্সির এমন একটা কমপ্লিকেশন যেটা হলে মায়েদের ব্লাড প্রেশারটা হাই থাকে এবং তার বিভিন্ন অর্গান ড্যামেজের সিমটম থাকে, যেমন কিডনি, ইটিসি। এবং এই প্রি এক্লাম্পসিয়াটা বেসিক্যালি হয়ে থাকে প্রেগনেন্সির সেকেন্ড হাফ ট্রাইমেস্টারে। মানে প্রেগনেন্সিটা যখন সেকেন্ড হাফ টাইম পার হয়ে যায় তখন হচ্ছে প্রি এক্লাম্পসিয়াটা বেশি হয়। অর্থাৎ আমাদের হচ্ছে প্রি এক্লাম্পসিয়াটা হলে মায়েদের ব্লাড প্রেশারটা বাড়ে এবং ইউরিনে প্রোটিন প্রেজেন্স থাকে এবং তার হচ্ছে লোয়ার যে লিম্ব গুলো রয়েছে বা পা, এগুলো সোয়েলিং হয়। এটা হচ্ছে প্রি এক্লাম্পসিয়া। অর্থাৎ প্রি এক্লাম্পসিয়া প্রেগনেন্সির একটা কমপ্লিকেশন যেটা হলে মায়ের ব্লাড প্রেশারটা বেশি থাকে, তার ইউরিনের সাথে প্রোটিন পাস হয় এবং তার হচ্ছে সোয়েলিং হয় লোয়ার এক্সট্রিমিটিতে। এবং শতকরা 5 থেকে 8% মায়ের প্রেগনেন্সিতে এই প্রি এক্লাম্পসিয়াটা হয়। তো এখন আমরা কিন্তু সবাই এই প্রি এক্লাম্পসিয়া সম্পর্কে জানি। আমরা একটু প্রি এক্লাম্পসিয়ার প্যাথোফিজিওলজিটা জেনে নিব। হোয়াট ডু মিন বাই প্যাথোফিজিওলজি? প্যাথোফিজিওলজি হচ্ছে একটা ডিজিজ কিভাবে হচ্ছে। তো দেখুন প্রি এক্লাম্পসিয়া বেসিক্যালি যখন হয় তখন মায়েদের এন্ডোলেথিয়াল ডিসফাংশন হয়। অর্থাৎ আমাদের ব্লাড ভেসেলের 3টা লেয়ার থাকে, এটার ভিতরে একটা লেয়ার থাকে যেটার নাম এন্ডোথেলিয়াল সেল বা এন্ডোথেলিয়াল লেয়ার। এই এন্ডোথেলিয়াল লেয়ারটা যখন ডিসফাংশন হয় ব্লাড ভেসেলে, এটা হচ্ছে প্রথম স্টেপ। এবং আমাদের আর্টারির ভিতরে যখন এই এন্ডোথেলিয়াল সেলগুলো ডিসফাংশন হয়ে যায় বা এটা হচ্ছে ডিসরাপশন হয়ে যায়, তখন যেটা হয় মায়েদের ভ্যাসোস্পাজম হয়। ভ্যাসোস্পাজম মানে কি হয়? আমাদের ব্লাড ভেসেল গুলো হচ্ছে স্পাজম বা চিকন হয়ে আসে এবং তখনই আমাদের মায়েদের প্লাসেন্টাতে খুব কম পরিমাণ ব্লাড ট্রান্সফিউশন হয়। অর্থাৎ যখন কোনো মায়ের এন্ডোথেলিয়াল সেলগুলো ডিসফাংশন হয়ে যায়, এটার জন্য মায়েদের হয় ভ্যাসোস্পাজম। ভ্যাসোস্পাজম মানে তার ব্লাড ভেসেল গুলো ন্যারো হয়ে আসে। আর এই ব্লাড ভেসেল যখন চিকন হয়ে আসবে তখন কিন্তু মায়েদের ব্লাড প্রেশারটা বাড়ে। আর ব্লাড ভেসেল গুলো চিকন হয়ে আসার জন্য তার কিন্তু ব্লাড ভেসেল দিয়ে অক্সিজেন সাপ্লাইটা কমে যায়, কারণ প্রপার অক্সিজেন তখন সাপ্লাই হতে পারে না। এটার জন্য যেটা হয় মায়ের হচ্ছে এবং বেবিতে প্রপার অক্সিজেন সাপ্লাই হয় না এবং সাথে হচ্ছে তার ব্লাড প্রেশারটা মায়ের বাড়ে। আমরা প্রি এক্লাম্পসিয়ার হচ্ছে প্যাথোফিজিওলজিটা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছি কিনা? আমরা যদি একেবারে ইজিলি বলি যে হচ্ছে প্রথমত মায়েদের এন্ডোথেলিয়াল ডিসফাংশন হয়। অর্থাৎ ব্লাড ভেসেলের ভিতর যে এন্ডোথেলিয়াল সেল গুলো রয়েছে এটা প্রপার ভাবে কাজ করে না। এই এন্ডোথেলিয়াল সেল গুলো যখন প্রপার ভাবে কাজ করবে না তখন মায়েদের ব্লাড ভেসেল গুলো হচ্ছে চিকন হয়ে আসবে বা ভ্যাসোস্পাজম হবে। এবং ব্লাড ভেসেল গুলো চিকন হয়ে আসলে মা থেকে বাবুতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না। সাথে সাথে ব্লাড ভেসেল গুলো যে চিকন হয়ে এসেছে এটার জন্য মায়ের ব্লাড প্রেশারটা বাড়ে, কারণ চিকন ব্লাড ভেসেল দিয়ে কিন্তু অনেক বেশি পরিমাণ ব্লাড প্রবাহিত হতে পারে না। ক্লিয়ার কিনা আপনারা? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া ক্লিয়ার। জি স্যার। হ্যাঁ, কারোর কোনো কোশ্চেন রয়েছে এই প্রি এক্লাম্পসিয়া নিয়ে? ভাইয়া এন্ডোথেলিয়াল ডিসফাংশনটা যদি আরেকবার একটু শর্টে বোঝানো যেত তাহলে একটু ভালো হতো, মানে ক্লিয়ার হয়ে যেত আর কি বিষয়টা। একটু। আচ্ছা, এন্ডোথেলিয়াল ডিসফাংশন বলতে আমাদের ব্লাড ভেসেলের লেয়ার থাকে। এই একটা লেয়ার হচ্ছে এন্ডোথেলিয়াল লেয়ার। অর্থাৎ আমাদের যে আর্টারি থাকে এটা হচ্ছে আর্টারির একটা আবরণ। এই এন্ডোথেলিয়াল লেয়ারটা প্রপার ভাবে কাজ করে না। অর্থাৎ এই এন্ডোথেলিয়াল লেয়ারটা যখন প্রপার ভাবে কাজ করবে না তখন আমাদের ওই ব্লাড ভেসেল বা আমাদের যে আর্টারিটা ওটা চিকন হয়ে আসে। বুঝতে পেরেছেন এখন? জি ভাইয়া বুঝতে পেরেছি। কারোর এখান থেকে কোনো কোশ্চেন আছে? থাকলে আপনারা নির্দ্বিধায় আস্ক করতে পারেন। কারোর এখান থেকে কোনো কোশ্চেন রয়েছে? আচ্ছা, নাই স্যার। আমরা একটু এই যে প্রি এক্লাম্পসিয়ার রিস্ক ফ্যাক্টর গুলো দেখছি, সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর,
মেডিকেল হিস্টোরি, মাল্টিপল প্রেগনেন্সি এবং ফার্স্ট প্রেগনেন্সি। অর্থাৎ কোনো মায়ের তার যদি প্রিভিয়াস ফ্যামিলি হিস্টোরিতে থাকে তাহলে তার হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। দেন হচ্ছে প্রি এক্লাম্পসিয়া যদি কোনো মায়ের থাকে বা কোনো মায়ের হচ্ছে ম্যাটারনাল এজটা, মাউস অত বাজে ভাবে কাজ করতে গেল, একটু 1 মিনিট, আমার মাউসটা প্রপারভাবে কাজ হচ্ছে না। মেডিকেল হিস্টোরি অর্থাৎ কোনো মায়ের যদি আগে থেকে হাইপারটেনশন থাকে বা ডায়াবেটিসের ঝুঁকি থাকে বা কিডনি ডিজিজ থাকে, সেক্ষেত্রেও হতে পারে। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে এই প্রি এক্লাম্পসিয়ার ক্লিনিক্যাল ফিচার বা কি কি কারণে প্রি এক্লাম্পসিয়াটা হয়। ম্যাডাম 1 মিনিট একটু ওয়েট করবেন, আমাদের স্লাইডটা প্রপার ভাবে কাজ করতেছে না। ক্লাস ক্লাস আচ্ছা, আই থিঙ্ক এখন ক্লিয়ার। তো আমরা এখন দেখবো ক্লিনিক্যাল ফিচার গুলো, যে প্রি এক্লাম্পসিয়া হলে মায়ের কি কি ক্লিনিক্যাল ফিচার বা কি কি লক্ষণ দেখা যায়। প্রথমত হচ্ছে এলিভেটেড ব্লাড প্রেশার, অর্থাৎ মায়ের ব্লাড প্রেশারটা বাড়ে, অর্থাৎ মায়েদের সিস্টোলিক ব্লাড প্রেশারটা 140 মিলিমিটার মার্কারির উপরে যায় এবং ডায়াস্টোলিকটা 90 মিলিমিটার মার্কারির উপরে যায়। প্রোটিনিউরিয়া স্যার হয়, দেখা যাচ্ছে। অর্থাৎ সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। যাদের দেখা যাচ্ছে না এখন তারা কেটে আবার জয়েন করুন, দেখতে পাবেন। যে হচ্ছে প্রোটিনিউরিয়া হয়, অর্থাৎ মায়েদের ইউরিনে প্রোটিনের পরিমাণটা বাড়ে এবং এই প্রোটিনের পরিমাণটা 24 ঘন্টায় 300 মিলিগ্রামের উপরে যায়। এডিমা হয়, অর্থাৎ তার পা বা অন্যান্য জায়গাগুলো ফুলে যায়। আদার সিমটম বা অন্যান্য লক্ষণ যেগুলো দেখা যায় সেটা হচ্ছে হেডেক থাকে, ভিজুয়াল ডিস্টারবেন্স থাকে বা চোখে প্রপার ভাবে দেখতে পায় না, এপিগ্যাস্ট্রিক পেইন বা পেটে ব্যথা হয়, নওশিয়া বা ভমিটিং হতে পারে এবং ইউরিন আউটপুটটা কমে যায়। দেখুন, যখনই আমাদের ব্লাড প্রেশারটা বাড়ে তখন আমাদের ওয়াটার রিটেনশন, রিঅ্যাবজর্পশনটা কমে এবং আমাদের ইউরিন আউটপুটটা কমে যায়। আর আমাদের এই যে ব্লাড প্রেশার এলিভেটেড হয়, আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলতে কেউ কি বলতে পারবেন যে সিস্টোলিক ব্লাড প্রেশার কখন হয় বা কাকে বলে? সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কাকে বলে কেউ বলতে পারবেন? দেন হচ্ছে প্রোটিন ইউরিয়া, আমরা তো সবাই জানি প্রোটিন চলে যাচ্ছে। বাট কোনো মায়ের যদি এডিমা কেন হচ্ছে বা ব্লাড প্রেশার বাড়লে তার অন্য অন্য পা মুখ গুলো ফুলে যাচ্ছে কেন? কেউ এই কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারবেন? আচ্ছা, দেখুন, সিস্টোলিক ব্লাড প্রেশার আমাদের হার্টটা যখন হচ্ছে পাম্প করে, পাম্প মানে যখন সংকুচিত হয়, তখন আমাদের আর্টারিতে যে ব্লাড প্রেশারটা পাওয়া যায় সেটাকে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার। আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে যখন হার্টটা রিল্যাক্স হয় বা সারা শরীর থেকে রক্তগুলো হার্টে যায়, তখন যে ব্লাড প্রেশারটা পাওয়া যায় সেটাকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। আমাদের হার্ট কি করে, একবার যখন পাম্প করে তখন হার্ট থেকে ফোর্সফুলি পুরো ব্লাডটা সারা শরীরে ছড়িয়ে দেয়। আবার হার্টটা যখন ডায়ালেশন হয় বা বড় হয়, তখন আমাদের ভেইনের মাধ্যমে সব রক্ত আবার হার্টে আসে। এই যে সিস্টোলিক এজন্য হচ্ছে বেশি, কারণ সংকোচন যখন হয় তখন প্রেশারটা বেশি থাকে, আবার যখন সারা শরীর থেকে ব্লাডটা নেয় তখন প্রেশারটা কম থাকে। এখানে ব্যাপারটা অনেকটা, আপনি যখন সকালে উঠে কুলি করেন, দেখবেন আপনি মুখে কিন্তু পানিটা নেন অনেক আস্তে আস্তে, বাট পানিটা যখন বের করে দেন পানির স্পিডটা কিন্তু অনেক বেশি থাকে। দেন এডিমা কেন হয়? আমাদের যখন ব্লাড প্রেশারটা বাড়ে
তখন কিন্তু আমাদের কিডনি প্রপারলি কাজ করে না, এবং কিডনি হচ্ছে প্রপার ফিল্ট্রেশন করে না। তো যখন কিডনি প্রপার ফিল্ট্রেশন করবে না এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন করবে না, তখন ওই এক্সট্রা পরিমাণ পানিটা আমাদের বডির বিভিন্ন জায়গায় যে হচ্ছে জমে যায়, যেটার জন্য কিন্তু সোয়েলিংটা হয়। এখন ক্লিয়ার, বুঝতে পেরেছেন? জি স্যার। জি ভাইয়া। দেখুন ম্যাডাম, আমি বারবার বলি, আমাদের গার্ডিয়ানের যে লাইসেন্স এবং পোস্ট বেসিক ব্যাচটা আছে, এটা শুধুমাত্র লাইসেন্স বা পোস্ট বেসিক পাস করার জন্য না, এটা হচ্ছে আমাদের ডিটেইলস জানার জন্য। এই ব্যাচটা হচ্ছে আমাদের নিজেদের যত ল্যাকিংস আছে সেটা ফিল আপ করার জন্য। বিশেষ করে আপনারা যারা ফিউচারে এনক্লেক্স এর প্রিপারেশন নিবেন, বা যেমন আমি সিবিটির প্রিপারেশন নিচ্ছি, আপনারা তখন হাড়ে হাড়ে বুঝতে পারবেন যে এই ডিপে পড়া, আমাদের প্রত্যেকটা বেসিক ক্লিয়ার করে জানা কতটুকু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই যে আমি ইউকে তে যাওয়ার পর পরই সিবিটি এক্সামে বসবো। তো ইংল্যান্ডের যে আরএন এক্সাম, এটাকে বলা হয় সিবিটি। এটা দুইটা ভাগে হয়, একটা হচ্ছে থিওরি এবং একটা প্র্যাকটিক্যাল। থিওরি যেটা হয় সেখানে হচ্ছে প্রথম ভাগের যে পরীক্ষাটা হয়, ওখানে সব ড্রাগ এবং ডোজ ক্যালকুলেশন। এখানে হচ্ছে শুধুমাত্র একটা পার্ট হয় ড্রাগ আর ডোজ ক্যালকুলেশন নিয়ে, অর্থাৎ ওখানে একটা নার্সকে টু জেড ড্রাগ ক্যালকুলেশন, ডোজ ক্যালকুলেশন সবকিছু করতে হয়। আর পরের পার্টটা হয় হচ্ছে থিওরিটিক্যাল। এবং আমাদের বাংলাদেশের যে আরএন এক্সাম যে কোশ্চেন বা আদার্স যে কোশ্চেন গুলো, এগুলো কিচ্ছু না। এগুলো একদম মানে ওইটার ধারে কাছেও যায় না। তাহলে আমাদের, আমরা যে প্রপার স্যালারির কথা বলি, আমরা যে ভালো জায়গায় যেতে চাই, সেটার জন্য আমাদের ফার্স্ট অফ অল নিজেকে আগে প্রুভ করতে হবে। কারণ আমাদের শেখার ভিতরে, আমাদের জানার ভিতরে অনেক ল্যাকিংস আছে। সেটা আপনি যে যতই বলুক না কেন, আমি এই কলেজ থেকে পড়ছি, আমি এত ভালো করে পড়ছি, আমাদের কারিকুলামেই সমস্যা। রিসেন্টলি আমার গ্রামীণের দুইটা জুনিয়র, ওরা বাইরে যাওয়ার জন্য ওদের কারিকুলামটা আটকে গিয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে বেসিক বিএসসির কারিকুলাম, সেইটা ইংল্যান্ডে হচ্ছে ডিপ্লোমার সমান। ক্যান ইউ ইমাজিন যে আমাদের যারা কারিকুলাম তৈরি করেছে কত বড় ক্ষতিটা করছে? অনেকে ভাবছেন যে আমরা তো ডিপ্লোমা, আমাদের ক্ষেত্রে কি? হ্যাঁ, আপনাদের ক্ষেত্রেও আছে। আপনারা যখন পোস্ট বেসিকের জন্য বা মাস্টার্সের জন্য বাইরে অ্যাপ্লাই করবেন, তখন আপনাদেরটাও রিজেকশন করবে। আচ্ছা, আমরা হচ্ছে পরবর্তীতে আসি। এই প্রি এক্লাম্পসিয়ার সাইন সিমটম গুলো আমাদের এখানে ছবিতে দেওয়া আছে। পেশেন্টের হেডএক হয়, ভীষণ চেঞ্জ হয়ে যায়, দেন শ্বাস নিতে কষ্ট হয়, দেন হঠাৎ করে ভালো না লাগা কাজ করে বা বুকের ভিতরে ধরপড় হয়, দেন পাটা ফুলে যায় এবং হঠাৎ করে ওয়েট গেইন হয়। এবং প্রি এক্লাম্পসিয়া পেশেন্টের ওয়েট গেইন হয় কারণ তার শরীরে পানিটা জমে থাকে। নওশিয়া হয়, এবং তার আপার বেলি বা শোল্ডারে পেইন হতে থাকে, বা এপিগ্যাস্ট্রিক পেইন যেটাকে বলা হয়। তো আমরা এই প্রি এক্লাম্পসিয়ার একটু হচ্ছে টাইপস গুলো দেখবো। বেসিক্যালি প্রি এক্লাম্পসিয়া দুই প্রকার, একটা মাইল্ড এবং একটা সিভিয়ার। মাইল্ড প্রি এক্লাম্পসিয়া হচ্ছে যখন পেশেন্টের ব্লাড প্রেশারটা 140/90 মিলিমিটার মার্কারির ভিতরে থাকে, বা এটা থেকে বেশি হয়, সেটাকে হচ্ছে মাইল্ড প্রি এক্লাম্পসিয়া বলে। এবং মাইল্ড প্রি এক্লাম্পসিয়া হলে পেশেন্টের প্রোটিনিউরিয়া প্রেজেন্স থাকে, কিন্তু কোনো অর্গান ড্যামেজ হয় না। পয়েন্ট টু বি নোটেড, মাইল্ড প্রি এক্লাম্পসিয়া যখন কোনো মায়ের হয়, তার কোনো অর্গান ড্যামেজ হয় না, বিপিটা বাড়ে এবং ইউরিনে প্রোটিন প্রেজেন্স থাকে। বাট যখন কোনো মায়ের সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া হয়, তখন কিন্তু তার বিপিটা 160 থেকে 110 পর্যন্ত চলে যায়, এবং প্রোটিনিউরিয়াটা অনেক সিভিয়ার থাকে, এবং অর্গান ডিসফাংশন হয় বা অর্গান প্রপারলি কাজ করে না। যেমন ওই মায়ের লিভার, কিডনি বা সেরিব্রাল মুভমেন্ট গুলো প্রপারলি হয় না। এটা হচ্ছে সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া। ক্লিয়ার? ক্লিয়ার? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, আপনারা যখন কলেজে পড়েছিলেন, কেউ কি এত ডিটেইলস পড়েছেন? সত্যি করে বলুন তো। না ভাইয়া। আমরা এখন দেখবো প্রি এক্লাম্পসিয়ার ম্যানেজমেন্ট। প্রি এক্লাম্পসিয়ার ম্যানেজমেন্টে হচ্ছে প্রথমত পেশেন্টকে সিভিয়ারটা আরেকটু বোঝালে মনিটর। ভালো হতো, নেটের কারণে ঠিক করে বুঝি নেই। ম্যাডাম, নেটের কারণে যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আমাদের রেকর্ডেড ভিডিওটা যখন দেওয়া হবে তখন দেখে নেবেন। জি স্যার। আমরা এখন দেখবো হচ্ছে কি কি মনিটর করব আমরা প্রি এক্লাম্পসিয়া পেশেন্টকে। সেটা হচ্ছে আমরা ইউরিন অ্যানালাইসিস করব, এবং রেগুলার ওই পেশেন্টের ব্লাড প্রেশারটা মনিটর করব। দেন মেডিসিন, অর্থাৎ প্রি এক্লাম্পসিয়া হলে পেশেন্টের কি কি মেডিসিন দেওয়া হয়।
প্রথমত প্রিএক্লাম্পসিয়া হলে হচ্ছে পেশেন্টকে এন্টি হাইপারটেনসিভ ড্রাগ দেওয়া হয়। এন্টি হাইপারটেনসিভ ড্রাগ দেওয়া হয় কারণ পেশেন্টের হচ্ছে হাইপারটেনশন বা ব্লাড প্রেশারটা বেশি থাকে। দেন তারপরে এই এন্টি হাইপারটেনসিভ ড্রাগের ভিতরে কি কি ড্রাগ দেওয়া হয়? মিথাইল ডোপা বা হচ্ছে ল্যাবেটেলল বা নিপিডিফিন। এটা ছাড়াও মেইন একটা ড্রাগ রয়েছে যেটা কিন্তু আমরা সবাই পড়ছি। অন্যজন মিউট করে না, বাতাসে শব্দ পাওয়া আচ্ছা, তাহলে যেতেছে আপনি একটু মিউট করুন, না হলে আমি এখান থেকে মিউট করে দিচ্ছি, তখন আপনার কেউই কথা বলতে পারবেন না। তো আমাদের প্রিএক্লাম্পসিয়া হলে পেশেন্ট হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হয়। এই ম্যাগনেসিয়াম সালফেটটা বেসিক্যালি কিন্তু মেইন ট্রিটমেন্ট হিসেবে দেওয়া হয় এক্লাম্পসিয়া পেশেন্টকে। বাট হোয়ার উই গিভ ম্যাগনেসিয়াম সালফেট টু প্রিএক্লাম্পসিয়া পেশেন্ট? কোশ্চেন অ্যান্সার হচ্ছে প্রিভেনশনের জন্য। অর্থাৎ আমরা প্রিএক্লাম্পসিয়া হলে পেশেন্টকে ম্যাগনেসিয়াম সালফেট দেই যেন পরবর্তীতে পেশেন্টের সিজার অ্যাটাক না হয় বা পেশেন্টের হচ্ছে সিজার না হয়। অর্থাৎ সিজারের প্রোফাইলেক্সিস হিসাবে বা প্রিভেনশনের জন্য আমরা ম্যাগনেসিয়াম সালফেটটা দিয়ে থাকি। এবং পাশাপাশি আমরা প্রিএক্লাম্পসিয়া পেশেন্টের কন্ডিশন ওয়াইজ বা তার এজ ওয়াইজ ট্রিটমেন্টের জন্য সাজেস্ট করা হয়। যদি দেখা যায় যে পেশেন্টের বেবির হচ্ছে বয়স টার্ম ফিল আপ হয়ে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে ইমিডিয়েটলি ডেলিভারির জন্য বলা হয়। ক্লিয়ার সবাই প্রিএক্লাম্পসিয়ার ম্যানেজমেন্ট? জি স্যার। এখন আমরা দেখব কমপ্লিকেশন। অর্থাৎ কোন মায়ের প্রিএক্লাম্পসিয়া হলো তার পরবর্তীতে কি কি কমপ্লিকেশন বা জটিলতা দেখা যায়। সেটা হলো মায়ের এক্লাম্পসিয়া হয়, অর্থাৎ সিজার দেখা যায়। এক্লাম্পসিয়া হচ্ছে প্রিএক্লাম্পসিয়া থেকে যখন মায়ের সিজার অ্যাটাক হয়। সিজার অ্যাটাক মানে তার নিউরন বা তার নার্ভাস সিস্টেম প্রপারলি কাজ করে না এবং অ্যাবনর্মাল ফায়ারিং হতে থাকে, যেটার জন্য তার পুরো বডি শেকিং বা কাঁপতে থাকে, যেটাকে আমরা বাংলায় কষানি বলে থাকি। দের হেল্প সিনড্রোম হয়। হেল্প সিনড্রোম হচ্ছে মায়ের হিমোলাইসিস হয়, লিভার এনজাইম গুলো বেড়ে যায় এবং মায়ের ব্লাডে প্লাটিলেটের পরিমাণটা কমে আসে। দেন প্লাসেন্টাল অ্যাব্রাপসিও হয়, অর্থাৎ মায়ের প্লাসেন্টাটা ইউটেরাইন অল থেকে সেপারেট হয়ে যায়। কারণ যেহেতু এখানে ব্লাড সাপ্লাইয়ের একটা প্রবলেম হচ্ছে, তার জন্য প্লাসেন্টা অ্যাব্রাপসিওটা হয়ে থাকে। এবং এফজিআর বা ফিটাল গ্রো রেস্ট্রিকশন হয়, অর্থাৎ পুরো ভাবে প্লাসেন্টায় পর্যাপ্ত ব্লাড সাপ্লাই হয় না বলে ফিটালটা প্রপার ভাবে গ্রো করতে পারে না বা বড় হতে পারে না। এবং এই প্রিএক্লাম্পসিয়া আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি? আমরা মেডিসিন হিসেবে অ্যাসপিরিন বা লো ডোজে অ্যাসপিরিন দিতে পারি। এটা যদি হচ্ছে প্রেগনেন্সি 12 উইকস এর ভিতরে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা অ্যাসপিরিনটা লো ডোজে দেই আগে থেকে। অর্থাৎ যদি কোনো মায়ের দেখা যায় যে বিপি বেশি আছে, তাহলে তার প্রেগনেন্সি উইক যদি 12 উইকস এর ভিতরে থাকে, তাহলে লো ডোজ অ্যাসপিরিন দেওয়া হয়। পাশাপাশি মায়েদের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেওয়ার জন্য বলা হয়, কারণ হচ্ছে বিশেষ করে যেসব মায়েরা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অনেক কম খায়, তাদের প্রিএক্লাম্পসিয়ার ঝুঁকিটা বা রিস্কটা অনেক বেশি থাকে। আমাদের প্রিএক্লাম্পসিয়া নিয়ে কারোর কোনো কোশ্চেন থাকলে আপনারা আস্ক করতে পারেন। স্যার কমপ্লিকেশন আরেক মানে ভালো হবে। বুঝতে পারিনি। কমপ্লিকেশন গুলো আরেকবার একটু বোঝাবেন? কোনটা ম্যাডাম? প্রি-এক্লাম্পসিয়ার কমপ্লিকেশন। আচ্ছা, হ্যাঁ, প্রিএক্লাম্পসিয়ার কমপ্লিকেশন হচ্ছে মায়েদের এক্লাম্পসিয়া হয়। এক্লাম্পসিয়া মানে প্রিএক্লাম্পসিয়াটা এভাবে থেকে গেলে তার ওই যে ব্লাড প্রেশার বাড়তেছে, প্রোটিনিউরিয়া হচ্ছে, এইটার পরবর্তীতে তার নার্ভাস সিস্টেমকে অ্যাফেক্ট করে এবং তার সিজার অ্যাটাক হয়। সিজার অ্যাটাক বলতে তার ব্রেনের ভিতর যে নিউরন গুলো রয়েছে এটা অ্যাবনর্মালি ফাংশন হয় এবং একটা সময় অনেকগুলো নিউরন হচ্ছে ফায়ার হতে থাকে, যেটার জন্য তার যেটা হয় বডিটা শেকিং হতে থাকে, চোখে দেখে না, মাথা ঘুরে পড়ে যায়, এটা হয়। হেল্প সিনড্রোম। হেল্প সিনড্রোম হচ্ছে এটা প্রেগনেন্সির একটা লাইফ থ্রেটিং কন্ডিশন। অর্থাৎ যখন মায়েদের হিমোলাইসিস, লিভার এনজাইমটা বাড়ে এবং প্লাটিলেটের পরিমাণটা কমে আসে, এই তিনটা একসাথে কম্বিনেশনে হয়, সেটাকে আমরা হেল্প সিনড্রোম বলি। তো বেসিক্যালি এই হেল্প সিনড্রোম সম্পর্কে আমরা একটু ডিটেলস দেখি। যে হেল্প সিনড্রোম হলে মায়েদের হচ্ছে যে সাইন সিমটম গুলো থাকে, তার হচ্ছে পেটে প্রচন্ড ব্যথা হয়, নওশিয়া বা ভমিটিং হয় যেহেতু তার হিমোলাইসিস হচ্ছে, ভিজুয়াল ডিস্টারবেন্স অর্থাৎ চোখে দেখে না, পানি জমে যায়, ব্লাড প্রেশারটা বাড়তে থাকে, এটা।
এই হিমোলাইসিস বলতে আমরা কি বুঝি? কেউ কি আমরা বুঝি হোয়াট ইজ হিমোলাইসিস? এটাই কোশ্চেন করতে লইছিলাম স্যার, হেমোলাইসিসটা মানে কি? আচ্ছা, বুঝতে পারিনি ম্যাডাম, আপনার কথা একটু কাইন্ডলি বলুন। মানে হেমোলাইসিস মানে কি এটাই জিজ্ঞেস করতে নিছিলাম। আচ্ছা, হিমোলাইসিসটা হচ্ছে আমাদের আরবিসিটা যখন বডিতে ব্রেকডাউন হয় সেটাকে হিমোলাইসিস বলা হয়। আর এই আরবিসি ব্রেকডাউন হয় বলেই প্লাটলেটের পরিমাণটা কমতে থাকে। বুঝতে পেরেছেন? জি। যখন কোনো মায়ের তার বডিতে ব্লাড প্রেশারটা বেশি থাকে এবং প্রোটিনের পরিমাণ বেশি থাকে, এটার জন্য তার এন্ডোলেথিয়াল সেলটা ডিস্ট্রয় হয়ে যায়, প্রপার কাজ করে না, তখন তার ব্লাড ভেসেল গুলো চিকন হয়ে আসে। ওই ব্লাড ভেসেলটা যখন চিকন হয়ে আসে বা ভ্যাসোস্পাজম হয়, চিকন ব্লাড ভেসেলের ভিতর দিয়ে জোরে জোরে ব্লাডটা পাস হতে থাকে, অর্থাৎ জোরে জোরে ব্লাডটা সারা শরীরে সাপ্লাই হতে থাকে। এই জোরে জোরে সারা শরীরে ব্লাড সাপ্লাই হওয়ার সময় আমাদের আরবিসি গুলো ব্রেক ডাউন হয় বা ভেঙে যায়। কারণ ওই তখন কিন্তু ব্লাডে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, পাশাপাশি ব্লাডটা এন্ডোলেথিয়াল অলের সাথে ঘষা বা ফ্রিকশন হচ্ছে। এখন ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি জি। আর এখন কি আপনাদের কারো কোশ্চেন আসতে পারে যে প্রিভেনশনে আমরা অ্যাসপিরিন কেন দিব? অ্যাসপিরিন তো এনএসআইডি ড্রাগ। প্রেশারটা বেড়ে গেলে যদি 12 সপ্তাহের আগে থাকে তাহলে অ্যাসপিরিন দেবে। এখন অ্যাসপিরিনটা যখন কোনো কাউকে দেওয়া হয়, তার হচ্ছে অ্যাসপিরিনটা এন্টি কোয়াগুলেন্ট হিসাবে কাজ করে, অর্থাৎ এটা ব্লাডকে হালকা করে দেয়। এই অ্যাসপিরিনটা দিলে তার কিন্তু ওই ব্লাডটা যেহেতু হালকা হয়ে যাচ্ছে, তখন ওই ব্লাডের ফ্রিকশনটা কমে এবং তার ব্লাড ভেসেল গুলো যথেষ্ট হচ্ছে ভ্যাসোস্পাজম থেকে প্রিভেনশন করে। বুঝতে পেরেছেন? জি। কারোর কোনো কোশ্চেন রয়েছে এক্লামসিয়া বা প্রি এক্লামসিয়া নিয়ে? স্যার ওই যে সিভিআর যেটা বলছিলাম ওটা একটু বুঝিয়ে দিতেন। বুঝতে পারিনি ম্যাডাম, কোনটা? ওই যে সিভিআর। সিভিয়ার প্রি এক্লামসিয়া হলে মায়েদের হচ্ছে ব্লাড প্রেশারটা 160-এ চলে যায় বা তারও বেশি হয়, এবং এখানে প্রোটিনিউরিয়া বা অনেক বেশি পরিমাণ প্রোটিন পাস হতে থাকে। পাশাপাশি যেটা হয় তার হচ্ছে বিভিন্ন অর্গান ডিসফাংশন হয়, অর্থাৎ মায়ের লিভার বা হচ্ছে তার কিডনি বা তার যে ভাইটাল অর্গান গুলো রয়েছে এটা প্রপার ভাবে কাজ করে না। তখন দেখা গেল যে মায়ের যদি কিডনি কাজ না করে তার ইউরিন আউটপুট বন্ধ হয়ে যাবে, লিভার কাজ না করলে তার আলাদা আলাদা বিভিন্ন ধরনের সিমটম দেখা যাবে। এগুলো হয় এবং এটা খুব লাইফ থ্রেটিং কন্ডিশন। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তো আমাদের এখানে আমরা এখন এই প্রি এক্লাম্পসিয়া সম্পর্কে অল্প কিছু কোশ্চেন প্র্যাকটিস করব এবং পরে বেশি কোশ্চেন গুলো দিয়ে দিব আমাদের গ্রুপে। হোয়াট ইজ প্রাইমারি কজ অফ প্রি এক্লাম্পসিয়া? প্রি এক্লাম্পসিয়ার প্রাইমারি কজ কোনটা, এটা কি আপনারা অ্যান্সার করতে পারবেন? আমাদের এসএমএস এ অ্যান্সার করবেন। এন্ডোথেলিয়াল ডিসফাংশন। এগুলো কি আপনাদের বাসায় পড়া লেগেছে? না ভাইয়া, বাসায় না পড়ে তাহলে আপনারা কিভাবে পারলেন? এখন যে আপনি ক্লাস নিয়েছেন ওটার উপর। দেখুন, আপনারা যদি ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করেন এবং ক্লাসটা যদি আপনাদের জন্য ইন্টারেস্টিং হয়, সেক্ষেত্রে আপনার বাসায় পড়াই লাগে না। এই যে এক্লাম্পসিয়া বা প্রি এক্লাম্পসিয়া নিয়ে আমাদের ক্লাস করার পরে ম্যাক্সিমাম কোশ্চেন আপনারা না পড়েই অ্যান্সার করতে পারবেন। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে হুইচ অফ ফলোইং ইজ নট এ কমন সিমটম অফ প্রি এক্লাম্পসিয়া? কোনটা প্রি এক্লাম্পসিয়ার কোনো কমন সিমটম না? 2, আমি যাকে অ্যান্সার জিজ্ঞেস করবো, আপনি সবাই অ্যান্সার করতেছেন, আমাদের পেইড ব্যাচে হচ্ছে আমরা যাকে কোশ্চেন করব সেই অ্যান্সার করবে শুধুমাত্র, কারণ আমরা স্যার ক্লাসের দেখতে মাধ্যমে পাচ্ছেন? দেখি যে আপনারা ক্লাসে মনোযোগী আছেন কিনা। যারা দেখতে পাচ্ছেন না তারা স্যার একটু দেখতে পাচ্ছেন? যারা দেখতে পাচ্ছেন না তারা কেটে আবার জয়েন করুন। স্যার সবাইকে মিউট করতে বলেন। আমরা 3 নাম্বার কোশ্চেন আস্ক করব, কেউ অ্যান্সার করবেন না, আমি যার কাছে শুনবো উনিই অ্যান্সার করবেন। ভাইয়া একটু মাঝখানে ইন্টারাপ্ট করছি। এমডি ভাইয়ার ইয়েটা ওপেন হওয়ার কারণে সাউন্ড আসতেছে। সুমন হাওলাদার কাইন্ডলি মিউট করবেন। এমডি সুমন হাওলাদার কাইন্ডলি মিউট করবেন।
আর মিউট করবো? কাইন্ডলি আপনার মিউট করে রাখুন, যখন আপনাদের কাছে আমি আসবো তখন আপনার আনমিউট করবেন। রাজিয়া সুলতানা ম্যাডাম, আপনি কেন অ্যান্সার করলেন? আমি বারবার বলেছি যে আমরা যখন স্টেট ব্যাচে যাকে অ্যাক্স করবো সেই শুধুমাত্র কোশ্চেনে অ্যান্সারটা করবেন, অন্য কেউ না। মোবাশ্বের আলম স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ভালো আছে, আপনি কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার কোনটা হবে? দি ডেফিনাইট ট্রিটমেন্ট ফর প্রি এক্লাম্পসিয়া। আমরা এডিমা, এটা হতে পারে। এডিমা 3 নাম্বার কোশ্চেন। ও আচ্ছা, সরি। দ্য ডিফিনিটিভ ট্রিটমেন্ট ফর ফ্রি এক্লাম্পসিয়া। অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন, এটা সম্ভাবনা আছে। আচ্ছা, অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন, গুড। আমাদের পরবর্তী কোশ্চেনে আমরা যাব হচ্ছে নূপুর বিশ্বাস ম্যাডামের কাছে। ম্যাডাম আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। জি ম্যাডাম, কোনো পেশেন্টের যদি এক্লাম্পসিয়া হয় সেক্ষেত্রে আপনি সিজার প্রিভেনশনের জন্য কোন মেডিসিন দিবেন? ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট, আচ্ছা গুড। এই ম্যাগনেসিয়াম সালফেটের লোডিং ডোজ বা বাকি কিছু আমরা পরবর্তীতে দেখবো আস্তে আস্তে। আমরা এখন এক্লাম্পসিয়াতে চলে আসি। আচ্ছা, প্রি এক্লাম্পসিয়া থেকে এখন পরবর্তীতে যে কোনো কোশ্চেন আসলে আপনারা নিজেরা অ্যান্সার করতে পারবেন কিনা, কনফিডেন্স বাড়ছে কিনা আপনাদের? পারবো। পারবো। আচ্ছা, আমরা হচ্ছে এক্লাম্পসিয়াতে চলে আসি। তার আগে আমি একটু কথা বলি। আপনারা আপনাদের প্ল্যান কি কি একটু বলুন তো, যে আপনাদের প্ল্যান কি শুধুমাত্র পোস্ট বেসিকে চান্স পাওয়া বা আরএন পাস করা, না এটা ছাড়াও আপনাদের সবার আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্ল্যান রয়েছে? স্যার আমার প্ল্যান পিএইচডি নার্সিং এর উপর। আপনার প্ল্যান নার্সিং এর উপর পিএইচডি করা স্যার। আচ্ছা গুড। বাকিদের? সেম স্যার। সেম, আচ্ছা। বাকিদের? স্যার বাইরে যাওয়ার। বাইরে যাওয়া, আচ্ছা। আপনারা কি পিএইচডি বা বাইরে যাওয়া, এটা তো আমাদের দেশের ভিতরে পসিবল না। তো আপনি যদি বাইরে যেতে চান আপনার ফার্স্ট অফ অল কোন ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয় জানেন? স্যার এত ডিটেলস জানি না, যদি একটু বলতেন তাহলে ভালো হতো। আচ্ছা, অ্যাজ এ নার্স আমাদের জন্য বাইরে হিউজ কাজের অপরচুনিটি, নট অনলি কাজ বাট অলসো হায়ার এডুকেশন, এন্ড উই গট এ হিউজ স্কলারশিপ অন আওয়ার হায়ার এডুকেশন অন নার্সিং সেক্টর। আমরা নার্স হিসাবে বাইরে যাওয়ার জন্য এত পরিমাণ ফ্যাসিলিটি যে আপনি কল্পনা করতে পারবেন না। এত পরিমাণ স্কলারশিপ, জবের ফ্যাসিলিটি, সবকিছু, যেখানে অন্য অন্য সেক্টর থেকে যে, আচ্ছা সবাই একটু মিউট করুন কাইন্ডলি, যেখানে অন্য অন্য সেক্টর থেকে যে একটা চাকরি পাইতে পাইতে 2-3 মাস লেগে যায়, সেখানে আমার নার্সিং এ যাওয়ার সাথে সাথে চাকরি নিয়ে বসে থাকে। আপনার যে কোনো দেশে যান আরএন হওয়াটা একটু কঠিন হয়, বাট আপনি কেয়ারে জব পাবেন, এবং কেয়ারে বা কেয়ার গিভার হিসাবে যে স্যালারি সেটা ওই দেশের একটা ইঞ্জিনিয়ার থেকেও বেশি। এবং সেটা লিটারেলি যদি আমরা তুলনা করি বাংলাদেশি টাকায় 2000 টাকার উপরে পার আওয়ার, নট এ ডে। কারণ অন্য দেশগুলো যেগুলো বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রি রয়েছে তারা স্যালারিটা দেয় হচ্ছে আপনাকে আওয়ার বেসিক। অর্থাৎ আমাদের বাংলাদেশে যেমন অফিসে ঢোকার টাইম নির্দিষ্ট থাকে কিন্তু বের হওয়ার টাইম থাকে না। আপনি ঢুকবেন হচ্ছে সকাল 8টায় কিন্তু বের হবেন কয়টায় আপনি নিজেই জানেন না। কিন্তু অন্য দেশে আপনি যদি 1 ঘন্টা ওখানে বেশি স্টে করেন, ওই 1 ঘন্টার জন্য আপনাকে ওই কোম্পানি এক্সট্রা পেমেন্ট করবে। তো আমাদের বাইরে যেতে হলে আপনি হিউজ ইনকাম করতে পারবেন, কারণ আপনি যে কয় ঘন্টা চাকরি করবেন সেই কয় আওয়ারের স্যালারি পাবেন পার্ট টাইম জব করলে। এখন আমাদের বাইরে যাওয়ার জন্য প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন ক্রাইটেরিয়া। যেমন যারা জাপান যেতে চান তাদের জাপানি ল্যাঙ্গুয়েজ, যারা জার্মান যেতে চান তাদের জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আবার যারা ওয়েস্টার্ন কান্ট্রি, ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, এই দেশগুলোতে যেতে চান তাদের মাস্ট বি আইএলটিএস লাগবে। এবং আপনি যদি আইএলটিএস কমপ্লিট করতে চান
আপনাকে বলা যায় যে এটা আপনার বেসিকের উপর ডিপেন্ড করে খুব ডিপ একটা প্রিপারেশন নিতে হবে। আইএলটিএসটা হচ্ছে যতটা না পড়া তার থেকে বেশি হচ্ছে আপনার আইকিউ। কারণ আইএলটিএস এ হচ্ছে আপনি মুখস্থ বা কোনো কমন কোশ্চেন আসে না, কোনো কোশ্চেন রিপিট হয় না, কই থেকে কোশ্চেন হয় কেউই জানে না। এটা পুরোটা ডিপেন্ড করে আপনার বেসিকের উপর। এবং হচ্ছে আইএলটিএস পাস করার জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে 6 মাস বা কারোর ক্ষেত্রে 3 মাস লাগে, কারোর ক্ষেত্রে 1 বছরও লাগে। সবকিছু ভুলে যে আমার গার্লফ্রেন্ড আছে, আমার ফ্যামিলি আছে, আমার চাকরি করতে হবে, এই সেই এগুলো ভুলে পড়তে হয়। হ্যাঁ, আপনি চাকরি করতে পারেন, কিন্তু চাকরির ওই 6 ঘন্টা বা 7 ঘন্টা বাদে বাকি সময়টুকু আপনার ত্যাগ করতে হবে। আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দেওয়া, রাত জেগে ফোনে কথা বলা, দেন হচ্ছে ঘুরতে যাওয়া, এনজয় করা, এইগুলো ত্যাগ করে আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে। এবং এই 6 মাস যদি আপনি কষ্ট করেন না, জীবনে বাকি 60 বছর আপনি আরাম করতে পারবেন। কারণ আপনি আইএলটিএস একটা ডিজায়ারেবল স্কোর 6 বা 6.5 পাবেন, তো আপনি সারা বিশ্বে যে কোনো উন্নত দেশে ঢুকতে পারবেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল, আইএলটিএস কোর্স কত লাগে সর্বনিম্ন? টাকা, এটা একবার পরীক্ষা দিতে এখন বর্তমান ফি হচ্ছে 25,000। আমি যখন দিয়েছিলাম পরে আর বাড়িনি। টাকার আর কথা নেই, আইএলটিএস বুঝিনি। আইএলটিএস স্কোর, পয়েন্ট পয়েন্ট স্কোর। হ্যাঁ, আমি সেটাই বললাম, 6 অথবা 6.5, আর 7 হইলে তো এনাফ, কোনো কথাই নাই। মানে সর্বনিম্ন 6। সর্বনিম্ন 6। আপনি কোন কলেজ থেকে পড়াশোনা করেছেন ম্যাডাম? আমি সাভার প্রিন্স মেডিকেল ইনস্টিটিউট। সাভার প্রিন্স। আচ্ছা, তো আমাদের এই যে এটা হচ্ছে আমাদের বাইরে যাওয়ার ক্রাইটেরিয়া গুলো। আর কিছু জানার আছে আপনাদের বাইরে যাওয়া নিয়ে বা এই রিলেটেড কিছু? স্যার একটা কোশ্চেন ছিল। জি, স্যার জাপানি ভাষা শিখলে ভালো হয় না আইএলটিএস করলে ভালো হয়, কি করলে ভালো হয় এটা যদি আপনার একটু উপর বলতেন ডিপেন্ড করবে। আপনার আপনার মতামত। টার্গেট, আপনার টার্গেট যদি থাকে জাপান তাহলে জাপান, আর আইএলটিএস একটু জাপানি ল্যাঙ্গুয়েজ থেকে বলা যায় একটু ইজি, কারণ যেহেতু আমরা ইংলিশ মিডিয়ামে পড়েছি। বাট এটা অনেকের কাছে আবার জাপানি ল্যাঙ্গুয়েজটা ইজি মনে হয়। এখন আপনার যদি ওয়েস্টার্ন কান্ট্রি আপনি চুজ করেন সেক্ষেত্রে আইএলটিএস, কারণ আইএলটিএস করলে কি হবে, আপনার জন্য অনেকগুলো দেশের দরজা খোলা থাকে। আর জাপানি ল্যাঙ্গুয়েজ শিখলে শুধুমাত্র জাপান, এটা ম্যাটার করে। স্যার আইএলটিএস করলে তো এটা অনেক মানে হার্ড, আমি যতটা শুনছি এটা মানে সবাই তো করতে পারে না, মানে ভালো স্টুডেন্ট হতে হয় বা বেসিক ভালো হতে হয় এরকম কিছু। এরকম কিছুই না, আপনি ইংরেজি উচ্চারণ করতে পারেন তো আপনি আইএলটিএস পাস করতে পারবেন, ব্যাপারটা এটাই। কিন্তু আপনাকে 6 মাস প্রচন্ড ডেডিকেশন দিয়ে পড়তে হবে, প্রচন্ড ডেডিকেশন দিয়ে ট্রাই করতে হবে, নিজেকে ইমপ্রুভ করতে হবে, ল্যাকিং জোন গুলো ফিল আপ করতে হবে। আমি আমার নুরেসামান নার্সিং কলেজে কোঅর্ডিনেটর এবং নার্সিং ইনস্ট্রাক্টর হিসেবে চাকরি, গার্ডিয়ান ক্লাস, লেকচার শিট তৈরি করা এবং আমার বই লেখা, এগুলো বাদেও অনলি আমার 3 থেকে 4 মাসের মতো লেগেছে আমার স্কোর নিয়ে আসতে। এবং ফার্স্ট টাইম আমি পরীক্ষা দিয়েছিলাম উইদাউট কোনো কোচিং। আমার স্যার যদি আমার একটা প্রশ্ন, কেমন পড়ার লাগে? সময় পেতাম না, এটা যদি পসিবল হয় সেক্ষেত্রে আপনাদের জন্য পসিবল হবে। কিন্তু আপনাকে স্যার যেটুকু সময় পড়তে হবে ওইটুকু সময় মনের ভিতরে গান বাজনা, যত আশা আকাঙ্ক্ষা আছে সবকিছু ছেড়ে একাগ্রচিত্তে পড়তে হবে, এটা হচ্ছে দিক। স্যার আপনি কোনো কোচিং করেননি? বুঝিনি, কথা বুঝতে পারিনি, একজন বলুন। বললাম যে আইএলটিএস এর জন্য আপনি কোনো কোচিং করেননি? না, আমি কোনো কোচিং করিনি। স্যার এটার আসলে আমার কস্ট কোচিং করার কেমন মতো লাগে? টাইম ছিল না। আপনি কোচিং করলে কোচিং ওয়াইজ ভ্যারি করে, 15-16, অনলাইনে করলে 10-এও হয়, আর পরীক্ষা দিতে লাগে 25,000। স্যার আপনি এখন কি করেন? আমি, আচ্ছা, আমি বর্তমান নুরিসামান নার্সিং কলেজে নার্সিং ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছি। গার্ডিয়ানে আপনাদের ক্লাস নেই, আর এটাই আপাতত করতেছি। আর হয়তো বা সেপ্টেম্বর ইনটেকে আমার ভিসা প্রসেস চলতেছে, ইংল্যান্ডে মাস্টার্সের জন্য চলে যাবো স্কলারশিপে। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল। মনে করেন আমি আইএলটিএস তেও পাস করলাম, হ্যাঁ, সেক্ষেত্রে কি বাইরে যাওয়ার সময় কি আবার নার্সিং এর কোনো পরীক্ষা দিতে হয়? না, বাইরে যাওয়ার সময় কোনো পরীক্ষা দিতে হয় না, কিন্তু ওইখানে যে আপনি যখন চাকরির জন্য অ্যাপ্লাই করবেন
সেক্ষেত্রে আপনার ওই দেশের আরএন পরীক্ষা দিতে হয় যদি আপনি রেজিস্টার নার্স হিসেবে চাকরি করতে চান। আর যদি আপনি বাইরে যাওয়ার পর শুধুমাত্র অ্যাজ ইউজুয়াল কেয়ারে জব করতে চান, কেয়ার মানে অ্যাসিস্ট্যান্ট নার্স, তাহলে আপনার কোনো পরীক্ষা টরীক্ষা কিচ্ছু লাগে না, আপনি নার্সিং পাস মানে ওই দেশে কেয়ারে জব করতে পারবেন। ওই আরএন এর জন্য কি আবার পড়াশোনা করতে হয়? হাই স্যালারি হ্যাঁ, হয় আপনার জন্য অবভিয়াসলি পড়তে হবে, এবং আমাদের বাংলাদেশি পড়াশোনা না, অনেক ডিপে পড়তে হয়, ডক্টরদের থেকেও ডিপে পড়তে হয়, এবং এটা পসিবল। আমাদের বাংলাদেশ থেকে যারা এনক্লেক্স পাস করতেছে সবাই একটা জিনিয়াস। বাংলাদেশি নার্সদের একটা ব্যাপার আছে, এরা আগায় না, আর যখন একবার আগায় তখন আর পিছায় না। আপনি একবার এনক্লেক্স এর ভিতরে, একবার সিবিটির ভিতরে, একবার আইএলটিএস এর ভিতরে ঢুকে গেলে আপনার স্কোর মাস্টবি আসবে। আপনি 3 মাস ট্রাই করতে থাকলে সর্বোচ্চ আপনার 3 মাস বেশি লাগতে পারে, কিন্তু আপনি মাস্টবি সাকসেস হবেন। কিন্তু আপনি ওই ভয় পেয়ে যখন সামনে আগাবেন না, তখন আপনার কিচ্ছু হবে না। স্যার একটু এনক্লেস সম্পর্কে একটু যদি বলতেন তাহলে ভালো হতো। আচ্ছা, এনক্লেক্স সম্পর্কে কি জানতে চান বলুন। স্যার আমি 50% জানি আর 50% জানি না, মানে সিম্পল গুলো জানি, একটু যদি বলতেন। এনক্লেক্স হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা এবং আমেরিকা, এই হ্যাঁ তিনটা দেশের হচ্ছে আরএন এক্সাম। আরএন বলতে আমাদের বাংলাদেশে যেমন লাইসেন্স পরীক্ষা হয়, ওরা এখানে এনক্লেক্স পরীক্ষা নেয়। এখন আমরা আসি, এনক্লেক্স পরীক্ষা কি ডিপ্লোমা পাস করে দেওয়া যায় কিনা, একটা কোশ্চেন থাকে। অবভিয়াসলি এনক্লেক্স পাসটা পরীক্ষা ডিপ্লোমা পাস করে আপনারা দিতে পারেন। দ্বিতীয়ত পোস্ট ম্যাট্রিক করলে ভালো হয়, সেক্ষেত্রে আপনার জব পেতে বা আদার্স ক্ষেত্রে সুবিধা হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি এনক্লেক্স পাস করলে আপনার আইএলটিএস লাগবে কিনা। অবভিয়াসলি আপনি এনক্লেক্স পাস করার পরে আপনাকে আইএলটিএস লাগবে, কারণ আপনি যখন ওই দেশগুলোতে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বা ঢুকতে যাবেন, সেক্ষেত্রে আপনার আইএলটিএস এ মাস্ট বি স্কোর লাগবে, কারণ উইদাউট আইএলটিএস কখনো কোনো ওয়েস্টার্ন কান্ট্রি আপনাকে ভিসা দিবে না। চতুর্থ প্রশ্ন হচ্ছে এনক্লেক্স পাস করার পর বাইরে যেতে কয় বছর লাগে। এটা মিনিমাম আপনাকে 2 থেকে 3 বছর বা 4 বছর লাগবে, কারণ ওদের প্রসেস হতে হতে একটা বা স্টেপ কমপ্লিট করতে করতে আপনার এই টাইমটা চলে যায়। মিনিমাম 2 বছর লাগবে। তাহলে তো হিউজ টাইম। হ্যাঁ, এটা হচ্ছে টাইম কনজিউমিং। আচ্ছা স্যার, আপনি কত পার্সেন্ট স্কলারশিপ পেয়েছিলেন? আমি 70% পেয়েছি। মানে ওইখানে কি জব ফ্যাসিলিটি কি পাবেন কিনা যাওয়ার? হ্যাঁ, অবভিয়াসলি বাংলাদেশ থেকে যারাই গিয়েছে সবাই হচ্ছে এখন মিনিমাম, আমাদের আগের সেশনেও যারা গিয়েছে তারা 2.5-3 লাখ 4 লাখ 5 লাখও ইনকাম করে পার মান্থ। স্যার আমি মনে করেন হচ্ছে এই করলাম আইএলটিএস করার পরে সেখানে কোনো ডিগ্রির জন্য গেলাম না, কেয়ার গিভারের জন্য গেলাম, সেক্ষেত্রে আমার কোনো পরীক্ষা দেওয়া দরকার আছে কি, বা স্যালারিটা ঠিক কিরকম হতে পারে, বা কতটুকু প্রসেস মধ্যে দিয়ে যাইতে হবে একটু যদি বলতেন। আমি হচ্ছে ইউকে সিনারিওটা বলতেছি। আমার খুব ক্লোজ, আমার মেন্টর বা আমার দাদা, উনি হচ্ছে আমাদের সেপ্টেম্বর ইনটেকে ইউকেতে গিয়েছে। ওনার এখনো মাস্টার্স অনগোয়িং, পাশাপাশি উনি কেয়ারে জব করে। ওখানে ওনার পার আওয়ার স্যালারি হচ্ছে কেয়ারে 11.5 না 12 পাউন্ড করে। 12 পাউন্ড মিনস বাংলাদেশি টাকায় আসে হচ্ছে, একটু হিসাব করি, এখন চলতেছে 167 করে, অর্থাৎ 167 গুণ 12, 1 ঘন্টায় 2004 টাকা করে আসে, অর্থাৎ 2000 টাকা করে। তো আপনি যদি পার ডে 5 ঘন্টাও চাকরি করেন, সেক্ষেত্রে আপনার 10,000 বাংলাদেশি টাকা আসতেছে। হিউজ ইনকাম। ইনকাম নিয়ে আপনি একবার বাইরে কোনো কান্ট্রিতে গেলে কষ্ট করতে পারলে আপনার ইনকাম হবেই, কিন্তু আপনাকে 1 বছর অনেক স্ট্রাগল করতে হবে, কষ্ট করতে হবে, নিজেকে গুছায় নিতে হবে, কারণ বাংলাদেশ থেকে যেতে গেলে একটা টাকা পয়সা খরচ হয়, ওটা তুলতে হয়। এবং আরেকটা ব্যাপার আছে ব্যাংক স্টেটমেন্ট, যে আমাদের বাইরে যেতে গেলে 30 লাখ 40 লাখের ব্যাংক স্টেটমেন্ট লাগে, এটা অন্য একটা সিস্টেমেটিক ভাবে ম্যানেজ করা যায় এবং লিগাল ওয়েতে। এগুলোর জন্য যে আপনার 40 লাখ বা 30 লাখ ব্যাংকে লাগায় এটা না। এগুলো আপনারা যারা ফাইল প্রসেস করতে চান বা যেতে চান, যে কোনো হেল্প লাগলে আমাকে ফোন দিয়েন, আমি আপনাদের যতটুকু পারি হেল্প করব। কারণ আমি চাই আমার কোনো স্টুডেন্ট আমার ভার্সিটিতে বা ইউকেতে আসুক, আমি যেন তাকে এয়ারপোর্টে রিসিভ করতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে ভালো জার্মানি কেউ যেতে চায় তাহলে ওইভাবে প্রসেসিং করে। একজন কথা বলুন এবং ক্লিয়ার করে বলুন। বলতেছি স্যার, এটা তো অন্যান্য ওই যে ইংল্যান্ড বলেন, তারপর হচ্ছে আমেরিকা বললেন, তো হচ্ছে জাপান আর জার্মানি যারা যেতে চায় তাদের প্রসেসিং। জাপান জার্মানি যারা যেতে চায়, ফার্স্ট অফ অল তাদের ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, এবং জার্মানিতে আউসবিল্ডিং ট্রাই করতে পারে।
আউসবিল্ডুম হচ্ছে আপনার ওইখানে একটা ডিপ্লোমা কোর্স, এটা 1 বছর 1.5 বছরের কোর্স। আউসবিল্ডুম যারা ভিসা পাবেন তাদের হচ্ছে জার্মান যাওয়ার পর প্রত্যেক মাসে জার্মান গভর্নমেন্ট আপনাকে 1200 ইউরো করে প্রোভাইড করবে। 1200 ইউরো মানে বাংলাদেশি টাকায় 1.5 লাখ টাকার মতো। এবং এই টাকা আপনাকে ওরা ভর্তুকি দিবে। এই 1.5 বছর ওরা আপনার ক্লাস নেবে, ওরা আপনাকে বিল্ড আপ করবে। এটার পাশাপাশি আপনি ক্লাস টাইম বাদে আদার্স ইনকাম করতে পারবেন, রেস্টুরেন্টে বা কেয়ার হোমে, যেটাই বলুন। এটার জন্য আপনাকে ফার্স্ট অফ অল জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, মেবি B1 কমপ্লিট করতে হবে, করে আপনি তখন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর জাপানে যারা যাবেন তাদেরও জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে জাপান গভর্নমেন্ট থেকে কেয়ারে নিয়োগ হয় বা কেয়ার গিভার হিসেবে সেখানে অ্যাপ্লাই করতে হয়, বা বিভিন্ন এজেন্সিও পাঠায়, তাদের মাধ্যমে অ্যাপ্লাই করা যায়। আর বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে যেসব এজেন্সি পাঠায় এরা অত বেশি ফেক না, ফেকটা বেশি হচ্ছে মিডিল ইস্ট, কারণ মিডিল ইস্টে চিটার বাটপার দিয়ে ভরা। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে আপনার বাটপারি করার মতো সুযোগ ওরা রাখে না। আচ্ছা, আর কোনো কোশ্চেন রয়েছে আপনাদের? কোন দেশে বললেন নাকি যে বাটপারি করার সুযোগ থাকে না, বুঝলাম না। ওয়েস্টার্ন এবং উন্নত কান্ট্রি যেগুলো রয়েছে, ইংল্যান্ড, USA, যেন হচ্ছে আপনার আচ্ছা। জাপান, জার্মানি, এইখানে আপনি কোনো দালাল টালাল অত বেশি পাবেন না। এগুলো এজেন্সি আছে, তারা টাকা নিবে, আপনার কাজ করে দিবে। এবং আপনাদের শুধু তাই না, যারা চাচ্ছেন এত কষ্ট করবেন না তাদের জন্য সৌদির দরজা খোলা আছে, কাতারের দরজা খোলা আছে। আপনি বাংলাদেশে বনানীতে 20-25 হাজার টাকার মতো খরচ হয়, প্রোম্যাট্রিক এক্সাম দেওয়া যায়, যেটা হচ্ছে তুলনামূলকভাবে অনেক ইজি। এই প্রোম্যাট্রিক পরীক্ষায় পাশ করার পর আপনি সরাসরি সৌদিতে যেতে পারবেন এবং তখন আপনার 1 লাখের উপরে স্যালারি হবে। শুধু তাই না, নাজিফা নামে একটা এজেন্সি আছে, ওরা কিছুদিন পর পর সার্কুলার দেয় সৌদিতে, এবং তখন আপনাকে একটা পরীক্ষা দেয় ওরা নাজিফা থেকে, এবং এই পরীক্ষাটা সৌদির মিনিস্ট্রি থেকে নেয়। এখানে আপনি যদি পরীক্ষাতে কোয়ালিফাইড হন তাহলে আপনি সরাসরি সৌদিতে অ্যাজ এ নার্স হিসেবে যেতে পারবেন, এবং সরাসরি চাকরির জন্য, নট স্টাডি পারপাস। এবং সেখানে আপনার পার মান্থ 1 লাখের উপরে স্যালারি। স্যার সেখানে যাইতে খরচ হবে কত? জব করার পাশাপাশি কি হচ্ছে যে স্টাডি সুযোগ আছে কিনা ওইখানে? সৌদিতে বা মিডল ইস্টে পসিবল না, অন্য কান্ট্রি গুলোতে হয়। ওখানে আপনার যেতে খরচ হয় হচ্ছে সৌদিতে বেশি লাগে না, 2.5 থেকে 3 লাখ। তো এই 2.5 থেকে 3 লাখ টাকা আপনি মাত্র 3 মাসে তুলে নিয়ে আসতে পারবেন, এবং চাইলে আপনি যে কোনো ব্যাংক থেকেও লোন নিতে পারবেন আপনার হাতে যদি না থাকে। যে কোনো ব্যাংক আপনাকে খুব ইজিলি এই 2.5-3 লাখ টাকা লোন দিয়ে দিবে। কুয়েতে যাওয়া যায় স্যার? কুয়েত এরকম ভাবে? কুয়েত, কাতার সব দেশেই যাওয়া যায় সার্কুলার ওয়াইজ, এবং ওদের ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়। কুয়েতের টাকার তো আবার মূল্য বেশি, ওই জন্য বলতেছিলাম। বা ওখানে যাইতে কত টাকা খরচ হয় একটু ধারণা যদি দিতেন স্যার। না ম্যাডাম, আমার কুয়েত সম্পর্কে ধারণা নাই। তো আপনাদের এত কিছুর পরেও মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাকে পড়তে হবে, আপনাকে ক্লাস করতে হবে। তো এটার জন্য আপনি যদি পড়াশোনা না করেন, যে আপনি যদি ফাঁকিবাজি করেন, তাহলে আপনার কোনো দরজায় খোলা থাকবে না। কারণ আপনি কুয়েত বলেন, কাতার বলেন, বা যে দেশে যান ওই দেশের হচ্ছে পরীক্ষা হয় RN এর জন্য, বা যে কোনো একটা পরীক্ষা হয়, সেটা পাস করতে হয়। এইটা পাস করতে গেলে আপনার বাংলাদেশে যেমন 5 বছরের কোশ্চেন রিপিট হয়, কোনো দেশে এটা হয় না। এটার জন্য আপনাকে বেসিক জানতে হবে, থিওরিটিক্যাল নলেজ স্ট্রং হতে হবে, না হলে আপনি কোনোভাবে পার পাইতে পারবেন না। আচ্ছা, আমাদের হচ্ছে আমরা এখন একটু, আচ্ছা প্রোম্যাট্রিক প্রসেসটা যদি বলতেন। গুড। প্রোম্যাট্রিক এক্সাম হচ্ছে সৌদি আরবের লাইসেন্স এক্সাম। প্রোম্যাট্রিকটা হচ্ছে আপনাকে সরাসরি আবেদন করতে, এটা বনানীতে পরীক্ষা হয়। এবং প্রোম্যাট্রিক, আমি বারবার করে বলতেছি, কাইন্ডলি মিউট করুন। সোনিয়া আক্তার, মিউট করুন ম্যাডাম। প্রোম্যাট্রিক পরীক্ষাটা হচ্ছে আমাদের বাংলাদেশে দেওয়া যায়, আগে দেওয়া যেত না, বর্তমান চালু হয়েছে। তো আপনি প্রোম্যাট্রিকের জন্য বিভিন্ন অনলাইন রিসোর্স আছে, বই টই আছে, ইউটিউব ঘেটে পড়বেন, পড়ে ওদের হচ্ছে রেজিস্ট্রেশন করবেন আপনার RN কার্ডটা সহ। আপনি যে দেশে যান, যাইতে গেলে আপনার আগে দরকার হবে বাংলাদেশি RN, কারণ বাংলাদেশি RN ছাড়া আপনি কোনো দেশে অ্যাপ্লাই করতে পারবেন না। তো আপনার সার্টিফিকেট RN দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন, করে প্রোম্যাট্রিক পরীক্ষা দিবেন। যাওয়ার পর তখন বিভিন্ন এজেন্সিতে আপনি খুব ইজিলি সৌদিতে চলে যেতে পারবেন, অথবা আপনি সরাসরিও সৌদির বিভিন্ন ওয়েবসাইটে অ্যাপ্লাই করে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। যদিও নিজে থেকে করাটা একটু ডিফিকাল্ট, কোনো এজেন্সি ধরলে আপনার জন্য প্রসেসটা খুবই ইজি।
আর কারো কিছু জানার আছে? আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমার সাথে ইউকে তে ডিপ্লোমা থেকে প্রায় 4 থেকে 5 জন পোস্ট বেসিক করতে যাচ্ছে এবং তাদের সবারই আইএলটিএস এ স্কোর রয়েছে। তো আপনাদের অনেকের ধারণা থাকতে পারে আমি ডিপ্লোমা করেছি, আমি কেমন। ভাই সাউন্ড আসতেছে না, আপনার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। এখন কি সাউন্ড শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আপনাদের আর কারো কিছু জানার আছে? স্যার আপনার সাথে যোগাযোগ করা যাবে কিভাবে? আমাদের গ্রুপে দেখবেন আমি যে ক্লাস লিংকটা দিয়েছি ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন যে কোনো দরকারে। আর আমাদের যারা আপনারা পেইড ব্যাচে ভর্তি হতে চান, আমাদের পেইড ব্যাচে এই প্রসেস গুলো সম্পর্কে আপনাদের যতটুকু ধারণা সবই বলা হয়। তো আমাদের আজকের ক্লাসটা যেহেতু রাত হয়ে গিয়েছে, আমরা আগামীকাল সকাল 8টা থেকে 9টা আবারও ক্লাস হবে এবং এটা পেইড ক্লাস। এখানে আমরা এক্লামশিয়া, হাইপারিয়াম বা ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন, ওই পুশ বেসিকের যে কথাটা বলতে লাগছিলেন এটা শোনা যায়নি। ভাইয়া সাউন্ড আসতেছে না স্যার আপনার আপনার। কথা ক্লিয়ার না। শোনা যাচ্ছে না, কথায় আসতেছে না ক্লিয়ার। হ্যাঁ স্যার আপনি যখন পোস্ট বেসিক বিএসসি নিয়ে ইউকে এর যে বিষয়টা বলেন তখনই কিন্তু শোনা যাচ্ছে না। আচ্ছা জি ম্যাডাম, আপনাদের কারো কিছু কোশ্চেন থাকলে এখন বলুন। মানে বলতে চাচ্ছিলাম ওই পোস্ট বেসিকে ইউকে যে কথাটা ক্লিয়ার করতে চাচ্ছিলেন, ওইটা তো আমরা আসলে বুঝি নাই কিছু, ডিস্টার্ব দিচ্ছিল নেটওয়ার্ক মেবি তখন আপনার। আচ্ছা কোনটা আবার একটু রিপিট করুন, আমার একটু সাউন্ডের সমস্যা হচ্ছে। ইউকের মানে পোস্ট বেসিকের যে ইয়াটা ছিল, কথাটা বলতে লাগছিলেন, মানে এটা ক্লিয়ার হয় নাই তখন। আচ্ছা আমার সাথে নেটওয়ার্ক ইউকে তে পোস্ট বেসিক করতে যাচ্ছে 4 থেকে 5 জন রয়েছে বা তারও বেশি। সবারই আইএলটিএস 6.5 আপ স্কোর রয়েছে। তো আপনাদের একটা ব্যাপার থাকে যে আমি তো ডিপ্লোমা করেছি বা আমি ভালো স্টুডেন্ট, আমি কি করবো এই সেই, এগুলো হচ্ছে পুরোটাই ভুল ধারণা। আচ্ছা আর কোনো কোশ্চেন রয়েছে? আর আপনারা যারা ইউকে তে যেতে চান তারা যদি আপনারা আইএলটিএস কমপ্লিট করেন, আপনারা আইএলটিএস কমপ্লিট করার পর আপনারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমাদের হচ্ছে সেপ্টেম্বর স্যার ইনটেক আর রয়েছে, এটা জানুয়ারিতে অ্যাপ্লাই হয় বা ডিসেম্বরে। হবে জি কি বলছেন ম্যাডাম, একটু ক্লিয়ার করে বলুন। বললাম আইএলটিএস টা ঠিক কোন প্রতিষ্ঠান বা কোন জায়গা থেকে করলে ভালো হবে, আর কে মানে কারা ভালো বুঝায় বা অনেক ভালো করে কোচিং একটু আছে, যদি আইডিয়া মেন্টর দিতেন। ভালো আছে, বাংলায় আইএলটিএস ভালো আছে, এটা আপনার নিজের ইচ্ছা মতো। এবং আমাদের স্টুডেন্টের যদি প্রপার ফিডব্যাক থাকে বা সাড়া থাকে, সেক্ষেত্রে আমরা ভেবেছিলাম যে আইএলটিএস এর জন্য একটা কোচিং শুরু করব। এবং শুধুমাত্র আইএলটিএস না, পাশাপাশি তাদের বাইরে যাওয়ার যত প্রসেস হেল্প করা, কারণ আমাদের নার্সিং এর ক্ষেত্রে যেটা হয় কেউ আমাদেরকে বলে না বাইরে যাওয়ার প্রসেস গুলো কিভাবে যেতে হয়, কিভাবে ফাইল প্রসেস করতে হয়। ওভারঅল সব বিষয় নিয়ে আমরা শুরু করতে চাচ্ছিলাম। এটা অনেক একটা আচ্ছা ভালো এরকম উদ্যোগ, আমার আসলে মনে হয় এটা চালু করলে আমাদের অনেক স্যার হেল্প এটা মনে হবে। হয় ভালো হবে, তাহলে এটাই করেন, এটা করলে ভালো হবে। সেক্ষেত্রে আপনারা নিজেদের ভিতরে কথা বলুন, আমরা হয়তো বা কাল পরশু এটা আবারও একটা সেমিনার করব, দরকার হলে আমাদের বাইরে যারা আছে তাদেরকে নিয়েই। কারণ এর আগে কিন্তু একটা সেমিনারে হচ্ছে আমাদের অমিত দা প্রেজেন্স ছিল, জয় প্রেজেন্স ছিল এবং অমিত দা স্টিল নাও ইউকেতে রয়েছে। তো আপনারা চাইলে আমরা বাইরের কান্ট্রির অনেককে নিয়ে এ ধরনের সেমিনার অ্যারেঞ্জ করতে পারবো। জি স্যার করেন, ওইটাই ভালো জি স্যার, হবে। এটা আমরা করলে জি আরএনটা স্যার, এটা পাওয়ার অনেক পরে, ভালো উদ্যোগ। হ্যাঁ ঠিক ওইটাই আছে, ভালো হবে, কারণ আরএনটা পাওয়ার পরে যদি আমরা কেয়ার গিভারেও যাই তাও ভালো। ঠিক আছে, আমরা হচ্ছে এটা পরবর্তীতে আমরা জানাবো। এবং আপনাদের রেসপন্সের উপর এটা ডিপেন্ডস করবে যে আপনারা যত সাড়া দিবেন
বা আপনারা আমাদের সাথে টাচ আপে থাকতে এগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা ক্রমাগত করবো। আর আপনারা যারা আমাদের শুধু আমি এটা যে বলতেছি না, আমার আমাদের পেইড ব্যাচে ভর্তি না, ভর্তি হয়ে যাবেন, কারণ আমাদের পেইড ব্যাচে কিন্তু খুব ডিপে পড়ানো হয়, যেটা ফ্রি বা আপনি অন্য কোনো বই দেখে এত ডিপে পড়তে পারবেন না। তো এটা পড়লে কি হবে, আপনার ওইখানে যে জব করার জন্য শুধুমাত্র ওইখানে জব না, বাংলাদেশে যত সরকারি চাকরির টেকনিক্যাল পোর্শন আছে এগুলো আপনার কাছে ডাল ভাত মনে হবে। তো আমাদের বাংলাদেশে কিন্তু বর্তমান আমাদের পেইড ব্যাচে ভর্তি হলে লাইসেন্স প্লাস গভর্নমেন্ট জব দুইটাতেই আপনি ভর্তি হতে পারবেন। অর্থাৎ আপনি যদি লাইসেন্সেরটাই ভর্তি হন, পাশাপাশি আপনি গভর্নমেন্ট জবের জন্য যে পেইড ক্লাস হচ্ছে সেটাও করতে পারবেন। স্যার এটা প্রাইস কত কত মানে টাকা লাগবে আমাদের পেইড ব্যাচে এখানে হচ্ছে 2500 টাকা কোর্স ফি, এবং হচ্ছে আপনাদের কারো যদি ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস থাকে সেক্ষেত্রে কোর্স ফির উপর স্পেশাল ডিসকাউন্ট করা হয়। স্যার এটা কি দুইটাই প্রিপারেশন হয়ে যাবে মানে একটা দিয়ে দুইটা? হ্যাঁ, একটাতেই দুইটা। আপনি পেইড ব্যাচে ভর্তি হলে হচ্ছে সাথে সাথে আপনি গভর্নমেন্ট জবের প্রিপারেশন